জানি না, আজ আসি বলে জুথি তাড়াতাড়ি করে কলেজের ভেতরে প্রবেশ করে। আদিল ঘরের ভেতরে ইরাকে নিয়ে প্রবেশ করতেই অহনা শিকদার সহ পরিবারের সবাই উঠে দাঁড়ায়। সোনালী তালুকদার বেশ রেগে যায়। অহনা শিকদারের রাগ ছেলের প্রতি থাকলেও ইরাকে দেখে রাগ অনেকটাই কমে গেল। মেয়েটা ভয়ে কাঁপছে, মাথা নত করে রেখেছে। সৌন্দর্য লাবণ্য ছড়িয়ে পড়ছে পুরো শিকদার বাড়িতে। আদিলকে ইরার হাত শক্তভাবে ধরে থাকতে দেখে সোনালী তালুকদার রাগে হিড়হিড় করতে লাগলেন। তাদের থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে আয়রা। সে গাড়ির শব্দ শুনে নিচে এসেছিল, ভেবেছিল আদিল এসেছে। হ্যাঁ, আদিল তো সত্যি সত্যি এসেছে। তবে আদিলের পাশের মেয়েটাকে দেখে আয়রা আদিলের বেশ কাছে গিয়েই বলল, আদিল বেবি, তুমি এই মেয়েকে এভাবে ধরে রেখেছো কেন? এই মেয়েকে ছাড়ো। আয়রার কথায় আদিলের শান্ত মস্তিষ্কটা খুব তাড়াতাড়ি বিগড়ে গেল। ইরা বুঝতে পারছে না এই মেয়েটাকে। আয়রা আরেকটু কাছে গিয়ে আদিলের থেকে ইরাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। আদিল ইরাকে কোনোভাবে ছাড়বে না। তাদের দুজনের এই টানাটানির মাঝে পরে ইরার ফর্সা হাতটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। হাতের রগ ফুলতে শুরু করলো। সোনালী তালুকদার মেয়ের এমন পাগলামি সহ্য করতে না পেরে এগিয়ে গেলেন মেয়ের দিকে। আয়রাকে আদিলের থেকে দূরে আনার চেষ্টা করলেন। আয়রা চিৎকার করে আদিলের কাছে জানতে চাইল, কে এই মেয়ে আদিল? আদিল নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত গলায় বলল, She is my wife. She is Mrs. Ira Adil Shikdar. হোয়াট? তাহলে আমি কে? I don't know. প্র্যাঙ্ক করছো তাই না? আমাকে ভয় দেখানোর জন্য প্রুফ করছো রিয়েল ভালোবাসি কিনা ফেক ভালোবাসি। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছি, ট্রাস্ট মি। এবার তো বলো তুমি প্র্যাঙ্ক করছো। What nonsense! তোমার সাথে প্র্যাঙ্ক করবো কেন? তুমি কি আমার বিয়েন লাগো? আয়রা চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলল, আমাদের যে কাল বাদে পরশু বিয়ে, তাহলে বিয়েটার কি হবে? আদিল নিজের চোয়াল শক্ত করে কর্কশ গলায় বলল, হ্যাঁ চোপ, এইরকম উল্টাপাল্টা প্রশ্ন আমাকে কেন করছো? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করতে চাই? আমি কখনো তোমাকে এইসব কথা বলিনি। যারা তোমার বিয়ে ঠিক করেছিল আমার সাথে, এই প্রশ্নগুলো তুমি বরং তাদেরকে জিজ্ঞেস করো। আদিল ইরার এক হাত শক্ত করে ধরে টানতে টানতে ইরাকে নিজের রুমে নিয়ে যায়। আয়রা ফ্লোরে বসে পড়ল। এতক্ষণে তার চোখের পানি শত শত ফোঁটা হয়ে চোখ বেয়ে ঝরে পড়েছে। সোনালী তালুকদার মেয়েকে বোঝানোর জন্য বলল, একটা আদিল বিয়ে করেছে তো কি হয়েছে? হাজারটা আসবে। আমার মেয়ে কি আমি অন্য জায়গায় বিয়ে দেব? আদিলের থেকেও ভালো ছেলের কাছে। সোনালী তালুকদারের এমন কথায় আয়রা নিজের মায়ের থেকে দূরে সরে গেল আর বলল, আমি তো আদিলকে ভালোবেসেছিলাম, চোখ বন্ধ করে ভরসা করেছিলাম। আমাকে ঠকিয়ে দিল আদিল। আমার আমার দোষ ছিল বলো? কি দোষ ছিল তোমাকে বেশি ভালোবাসার? আমি তো প্রতিটা দিন প্রতিটা রাত অপেক্ষা করেছি তোমাকে নিজের করে পাওয়ার। আর তুমি কিনা একটা বারো ভাবলে না আমাকে নিয়ে? তুমি কিনা অন্যের হয়ে গেলে। কি আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? সোনালী তালুকদার মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আয়রা আহাজারি করে কেঁদে কেঁদে বলল, আজ আমি তোমাকে হারিয়ে হয়ে গেলাম শূন্য, আর ওই মেয়ে তোমাকে পেয়ে হয়ে গেল পরিপূর্ণ। ঈশ্বর কি তোমার আমার প্রেম লিখতে পারতো না? আদিলের রুমটা বেশ বড়। এই রুমে আজ থেকে ইরাও থাকবে। ইরা গুটিসুটি মেরে বসে আছে বিছানার এক পাশে। আদিল গোসল করে ফ্রেশ হয়ে নিল। ইরা রেগে গম্ভীর হয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। তাই আদিল দুষ্টু হাসি হেসে ইরাকে উদ্দেশ্য করেই বলল, চলো এখন চোখাচোখি করার খেলাটা বরং খেলি, নাকি টি-20 ম্যাচ খেলবা? ডিসাইড করো। ইরার আগে কটমট করতে করতেই বলল, অসভ্য লোক, বেহায়া লোক, মুখ দিয়ে ভালো কথা বের হয় না তাই না? আদিল দুষ্টু হাসি হেসে বলল, না তো বউ, বিবাহিত পুরুষের মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। বিয়ের পর বিবাহিত পুরুষের মুখে ব্রেক থাকে না, তুমি এটাও জানো না? ইরা নিজের চোয়াল শক্ত করেই বলল, আপনার মুখ বিয়ের আগে থেকে ব্রেক ছিল না, অসভ্য লোক। এখন আরো থাকবে না বউ, বিয়ে করেছি না। ইরা কথা ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করলো। ইরা বিরক্ত হয়ে বলল, ওই মেয়েটাকে আর কেন এমন করে কান্না করছিল? কি হয়েছে ওই মেয়ের? হো, তোমাকে তো বলাই হয়নি। ওইটা আমার প্রথম বউ, আর তুমি আমার 2 নম্বর বউ। আমি আরেকটা বিয়ে করেছি, তো সেই খুশিতে কান্না করেছে আমার প্রথম বউ। মানে?
মানে এটাই, সামনের বছর তুমিও খুশিতে কাঁদার জন্য রেডি হও। অসভ্য লোক, উল্টাপাল্টা কথা বলে আমার মাথাটা নষ্ট করে ফেলেছে। হে আল্লাহ, আর পারছি না আমি। তুমি বরং এই বাজে লোকটাকে তোমার কাছে নিয়ে নাও। আল্লাহ, তুমি আমার বউর কথাটা কবুল করো, এবং আমি আমার সাথে করে আমার বউকেও নিয়ে আসবো তোমার কাছে। আল্লাহ, তুমি দোয়া কবুল করো। আমিন আমিন। না আল্লাহ, আমি এত তাড়াতাড়ি করে মরতে চাই না। আমি আরো বেশ কিছুদিন বাঁচতে চাই। আমিও সেম, বউ আছে যেখানে আমিও থাকবো সেখানে, তাই না বলো বউ? শিকদার বাড়ির ছোট বড় সবাই বসে আছে ড্রয়িং রুমে। বিকেলের ঘটে যাওয়া কিছু বিষয়ের জন্য সবারই বেশ মন খারাপ। বাড়িতে নতুন বউ এসেছে, এই মুহূর্তে মন খারাপ করে থাকা ঠিক হবে না। তাই অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করেই বলল, তোমার ভাইয়া আর ভাবিকে বলো, নিচে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। কলি সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে বড়ম্মু, আমি ভাইয়ার ভাবিকে ডেকে নিয়ে আসছি। কথা শেষ করে কলি উপরে আদিলের বড় রুমটার দিকে এগোলো। রুমের সামনে গিয়ে দরজায় কয়েকটা বার নক করলো। পারমিশন নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। কলি আদিলকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া বড়ম্মু বলছে ভাবিকে নিয়ে নিচে আসতে। আদিল বলল, ওকে, তুই যা, আমি আসতেছি। কথা শেষ করে কলি নিচে এলো। আদিল ইরাকে নিয়ে বেশ কয়েক মিনিট পর নিচে যায়। ইরা মাথা নুয়ে আছে, সে ভীষণ ভয় পাচ্ছে এই মুহূর্তে সবাইকে। অহনা শিকদার ইরার ভয়ের কারণটা বুঝতে পেরে ইরাকে উদ্দেশ্য করেই বলল, এইখানে আমার পাশে এসে বসো। ইরা আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো শাশুড়ির পাশে। আদিল গিয়ে বসলো আশরাফ শিকদারের পাশে। অহনা শিকদার ইরাকে বললেন, শিকদার বাড়ির বউ তুমি, এত ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে সব সময়। অহনা শিকদার আদিলের দিকে তাকাতেই দেখলো সে বউয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তাই অহনা শিকদার কিছুটা গম্ভীর গলায় ইরাকে বললেন, আমি জানি তুমি ইচ্ছাকৃত আমার ছেলেকে বিয়ে করোনি। আমার ছেলে যে তোমাকে জোর করে বিয়ে করেছে, আমি সেই বিষয়টা আমার ছেলের দিকে তাকিয়েই বুঝতে পারছি। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে এখন। তোমরা সব সময় ভালো থাকো। আমরা এই বয়সে আর এর থেকে বেশি কিছু চাই না। আদিল আশরাফ শিকদার সহ সবাই বুঝতে পারছে না হুট করে অহনা শিকদারের এতটা পরিবর্তন হলো কিভাবে। যে মানুষ কথায় কথায় ধমকাধমকি করে সেই কিনা ভালোভাবে কথা বলছে, তাহলে কি ছেলের বউকে আপোষেই পছন্দ করে ফেললো? অহনা শিকদার আদিলকে গম্ভীর গলায় বললেন। আদিল শান্ত গলায় বলল, তুমি বিয়ে করতে চাইছো, আমাদেরকে জানাতে পারতে। তাহলে আমি শুধু শুধু আয়রার সাথে তোমার বিয়েটা ঠিক করতাম না। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুমি এই কাজটা একদম ঠিক করোনি আদিল। মম, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আমার বিয়ের বিষয়ে সবকিছু ড্যাডকে জানিয়েছিলাম অনেক আগেই। অহনা শিকদার গম্ভীর মুখে আশরাফ শিকদারের দিকে তাকাতেই আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে নিলেন ভয়ে। আশরাফ শিকদার আদিলকে রেগে গিয়ে বললেন, বিয়ে করলা তুমি, বাসটাও করলে তুমি, বাসটা কেন আমাকে দিলা? মম দেখো, ড্যাড তোমার নামে বাজে কথা বলছে আমাকে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, এই ছেলে আমার হতেই পারে না। সত্যি করে বলো অহনা, এই ছেলেটা কার? অহনা শিকদার কপাল কুঁচকে ফেললেন। এতগুলো মানুষের সামনে কিনা তার চরিত্র নিয়ে কথা বলছে। আজকে এই লোকের খবর আছে। বাড়িতে থাকা কাজের লোকেরা মিলে টেবিল ভর্তি করে খাবার রেডি করছে। তাদের সাথে সাথে হাত লাগাচ্ছেন মাইমুনা শিকদার। সবাই ড্রয়িং রুম থেকে উঠে গিয়ে বসলেন খাবার টেবিলে। ইরার পাশে গিয়ে বসলো আদিল। ইরা আশেপাশে খুঁজতে লাগলো বিকেলের সেই মেয়েটিকে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তাদের। অহনা শিকদার আদিলকে বললেন, এরাকে কালকে ওর পছন্দ মতন জামা কাপড় কিনে দিবে। আর কলিকে বলল, তোমার একটা 3 পিস তোমার ভাবিকে দাও। এত ভারী শাড়ি পরে সে ঘুমাতে পারবে না, সমস্যা হবে তার। কলি সম্মতি জানিয়ে বলে। আচ্ছা বড়ম্মু। অহনা শিকদারের এমন আচরণে নিমেষেই ইরার মাঝে বিশাল ভালোবাসার সৃষ্টি হলো। খাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। তার মাঝে ইরা আদিলকে উদ্দেশ্য করেই বলল, একটা কথা বলবো, রাখবেন প্লিজ? ইরার এমন ভাবে কথা শুনে বেশ মায়া হলো আদিলের। তাই বলল, একটা কেন, 100টা কথা বলতে পারো, আমি অবশ্যই রাখবো। আপনি প্লিজ একটু বাইরে যাবেন, আমি ড্রেস চেঞ্জ করব। আদিল অবাক হয়ে বলল, তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। আমাদের রুমের ভেতরে এত বড় একটা ওয়াশরুম থাকার পরে আমাকে কেন বাইরে যেতে হবে? একটু যান না প্লিজ, আমার ওয়াশরুমে ভয় লাগে।
এক প্রকার ইরা জেদ করে আদিলকে রুমের বাইরে বের করে দিল। আদিলকে বের করার সাথে সাথে রুমের দরজা আটকে দিল ইরা। দরজার বাইরে থেকে আদিল বলল, বেশি টাইম ওয়েস্ট করবে না, সময় মাত্র 5 মিনিট। ইরা দরজার অপর পাশ থেকে নিজের হাসি সংবরণ করে আদিলকে উদ্দেশ্য করেই বলল, খেলবেন না টি-20? অসভ্য লোক। অবশ্যই খেলবো জান, দরজাটা খোলো, আমি রেডি হয়ে আসছি। একটু শোনেন, হ্যাঁ বলো জান। রেডি হয়ে দরজার সামনেই বসে থাকবেন দয়া করে। একদম ডাকাডাকি করবেন না আমায়। আমার ঘুমের ডিস্টার্ব হলে আপনার খবর আছে কিন্তু। তার মানে আমি আজকেও রুমের বাইরে থাকবো? হ্যাঁ অবশ্যই, আপনাকে ওইখানেই ভালো মানায়। একদম না, আমি কত কষ্ট করে বিয়ে করেছি তুমি জানো? না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আপনি আমায় কিডন্যাপ করে বিয়ে করেছেন। আপনার কঠিন বিচার হওয়া প্রয়োজন। যেভাবেই হোক বিয়ে করেছি, বিয়ে হয়েছে, তাই না? বিচারটা দরজা খুলে তারপরে করো বেবি ডল। প্লিজ দরজা খুলো, বাইরে অনেক বড় বড় মশা। মশার কামড়কে বইয়ের মিষ্টি চুমু ভেবে খাওয়া শুরু করেন। আপনি না বললেন আমি ছাড়াও তো আপনার আরেকটা বউ আছে? আজকে বরং তার কাছেই যান। গুড নাইট। না, আমি আজকে তোমার কাছেই থাকবো। আমি আজকে টি-20 ম্যাচ খেলবো, তোমাকে দেখিয়ে দেবো আমি কত বড় খেলোয়াড়। প্লিজ দরজাটা খোলো বউ, আমি কিন্তু রেগে যাচ্ছি বউ। অসম্ভব, আপনার জন্য রুমে প্রবেশ নিষিদ্ধ। আমাকে রাগিয়ে দিও না বউ, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি ছোট মানুষ বলে কিন্তু আমার কাছে ছাড় পাবে না, তাই এখনো সময় আছে, দরজা খোলো বউ। আমাকে রাগাস না, আমি কিন্তু রেগে যাচ্ছি। আপনি প্লিজ একটু রেগে যান, আমিও দেখি আপনি কেমন রাখতে পারেন। শালা কুত্তা কপাল, বউ তো আমার ভয় পায় না, উল্টা আমাকে থ্রেট দেয়। হাতের কাছে পেলে শুধু আমাকে দেখাবো আমি কি চিজ। দরজার সামনে সে ভাবে বসে থাকতে দেখলে আর মান সম্মান আর কিছুই থাকবে না। তাই আদিল দরজার সামনে থেকে উঠে চলে গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে গিয়ে দেখে আশরাফ শিকদার মুখটাকে গোমড়া করে বসে আছেন। আদিল আশরাফ শিকদারকে এমন ভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, তোমাকেও কি মম রুমের বাইরে ফেলে দিয়েছে ড্যাড? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, আর তোমাকে? সেম টু ড্যাড। আমার তো বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, তাই তোমার মম মাঝে মাঝে শখ করে রুমের বাইরে পাঠিয়ে দেয়। তুমি তো ইয়াং ম্যান, তোমাকে কেন বাইরে রাখে? আমি নাকি কিডন্যাপ করে বিয়ে করেছি, তার সাজা দিচ্ছে। আচ্ছা ড্যাড, সত্যি করে বলো তো, মম কেন তোমাকে রুমের বাইরে রেখেছে? এমনি। গোপন সমস্যা ড্যাড, নির্দ্বিধায় বলতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না ড্যাড, প্রমিস। বেহায়া ছেলে আমি বাবা হই তোমার। তাতে কি হয়েছে ড্যাড, গোপনীয় সমস্যা থাকতে পারে। তুমি বরং কলকাতা হার্বাল সেবন করো ড্যাড, সব ঠিক হয়ে যাবে। আশরাফ শিকদার এক হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো আদিলের দিকে। আদিল ফোনটাকে টপ করে ধরে ফেললো আর বলল, ড্যাড তুমি এটা ঠিক করছো না। আমার মমকে কিনা ঠকানোর চেষ্টা করো এই বয়সে। আমি মমকে এক্ষুনি বলে দেবো তুমি এই বয়সে ইটিস পিটিস করছো। আরে বেহায়া ছেলে, তুমি কি চাইছো এই বয়সে আমার সংসারটা নষ্ট হয়ে যাক? ঠিকভাবে দেখো, আমি কিছু করছি না। তুমি কি চাচ্ছ তোমার মম আমাকে এই বাড়ি থেকে বের করে দেখ? তুমি এইরকম ইনফরমেশন দিলে 100 বার বিশ্বাস করবে তোমার মম। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাকে এইভাবে ভয় দেখিও না, আমার স্ট্রোক হবে। ধ্যাৎ, এই এক ডায়লগ শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছি ড্যাড, নতুন ডায়লগ বলো। আরে বোকা ছেলে, এটা ডায়লগ নয়, এটা আমার ইমোশন। ড্যাড চলো যাই। আশরাফ শিকদার কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন কোথায়? আদিলকে। আদিল দুষ্টু হাসি হেসে বলল, চলো ড্যাড, লাল পানি খেয়ে আসি। তোর লজ্জা করে না বাপকে লাল পানি খাওয়ার অফার করো? আজকের জন্য মাফ করে দিলাম, পরের বার আর মাফ করে দিব না। আজকের জন্য যাচ্ছি, পরের বার আর যাব না। আদিল রেগে গিয়ে বলল, আগেও 1000 বার বলেছো ড্যাড, তোমার যেতে হবে না, তুমি বরং থাকো, আমি এগিয়ে যাচ্ছি। আরে বোকা ছেলে, আমিও আসছি তোমার সাথে। বেলা একা গেলে ভয় পাবে তুমি। আর হ্যাঁ, সব কিছু মনে রাখতে নেই মাই বয়। আশরাফ শিকদার বললেন গম্ভীর গলায়। আদিল আর আশরাফ শিকদার দুজনেই একসাথে চলে গেছেন ছাদে, কারণ ড্রয়িং রুমে যখন তখন যে কেউ এসে পড়বে। তবে এত রাতে ছাদে কেউ আসবে না, যদি যায় সেটা হবে ভূত। নেশায় ডুবে থাকলে ভূতও ভয় পেয়ে চলে যাবে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে বাপ ছেলে মিলে মদের বোতল আর 2টা গ্লাস নিয়ে পানি আচার নিয়ে ছাদে চলে গেল। আশরাফ শিকদার জানেন রাগ করে তার রাগিনী বউ ঘর থেকে বের করে দিলে ও কিছুক্ষণ পর ঠিকই খুঁজতে আসবে। যদি আজকেও আগের মতন খুঁজতে আসে তাহলে শিওর আজকে পাবে না, কারণ ছাদের দরজা ভেতর থেকে আটকে রাখা হবে। এর মাঝে আশরাফ শিকদার আদিলকে বলল, ঈশান কই?
ঈশান বাড়িতে চলে গেছে ড্যাড। ঈশানকে আসতে বলো। এত রাতে কেন ড্যাড? মিস করছি ঈশানকে। কি ঈশানকে মিস করছো কেন ড্যাড? ঈশান তো ছেলে মানুষ, মেয়ে মানুষ না। বেহায়া ছেলে বাবা হয় আমি তোমার, সবকিছুতে নেগেটিভ কথাবার্তা বলো। ঈশান ছেলেটা ভালো, আমার মনের সব কথা বুঝতে পারে। নতুন কথাই কথায় আমাকে অপমান করে না। ও তাই নাকি? মমকে ডাকবো নাকি এখানে? সবকিছুতেই আমাকে একদম ভয় দেখাবে না। আমি কি তোমার মমকে ভয় পাই নাকি? মম মম আরে বোকা ছেলে, সবকিছুতেই সাহস দেখালে চলো না। তুমি ভুলে যাচ্ছ কেন আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী? একদম ভয় দেখাবে না, তাহলে আমার স্ট্রোক হবে। আদিব এবং প্রিয়াস বাংলাদেশ এয়ারপোর্টে নেমেছে রাত 10টা বাজে। বাড়িতে ফিরতে আরো ঘন্টা খানেক লাগবে। আশরাফ শিকদার গাড়ি পাঠিয়ে দিয়েছে, সাথে রিফাতকেও। অনেক বছর যাবৎ দেশের বাইরে আছে, একা বাড়ি ফিরতে সমস্যা হবে হয়তো। রিফাত এয়ারপোর্টের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আদিব এয়ারপোর্ট থেকে বেরিয়ে কল করে রিফাতের নাম্বারে। রিফাত এগিয়ে নিয়ে আসে আদিবের প্রিয়াসকে। আদিব রিফাতের সমবয়সী হলেও প্রিয়াস বেশ বড় ওদের থেকে। রিফাত সালাম দিয়ে সবাইকে গাড়িতে তুলে নিয়ে আসলো। তার মধ্যে প্রিয়াস রিফাতকে জিজ্ঞাসা করলো, হাই ফাকিং ম্যান, আদিলের বউ দেখতে কেমন? সি ইজ ভেরি হর্স। রিফাত গলা খাকারি দিয়ে বলল, জানি না তো ভাই, আমি তো দেখি নাই। আদিব দাঁতে দাঁত পিষে বলল, নেক্সট টাইম এ ধরনের কথা বলবে না ভাইয়া ভাবিকে নিয়ে। ভাইয়া কিন্তু অ্যালাউ করবে না তোমাকে, নিজের ভাই বলে তোমাকে কিন্তু ছাড় দিবে না। তোমার নিজের জানের মায়া থাকলে ভাবির থেকে দূরে থাকবে অবশ্যই ভাইয়া। রিফাত প্রিয়াসের এইরকম বাজে ভাষার কথা মানে বুঝতে পারেনি। তবে আদিব প্রিয়াসকে গিয়ে শান্ত হুমকি দে বেশ ভালোভাবে বুঝতে পারলো। শিওর নট এ গুড পারসন। গভীর থেকে গভীর রাত, হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনটা সাইলেন্ট থাকায় ভাইব্রেট হচ্ছিল। ফোনের ভাইব্রেশনের ফলে ফোনটা কাঁপছিল। একটা সময় ঘুম ভেঙে যায়। ফোনটা রিসিভ করে ঘুম ঝরানো কণ্ঠে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক সুঠামদেহী পুরুষালী কণ্ঠের আওয়াজ। কয়টা বাজে? এত আগেই ঘুমিয়ে পড়েছ? কে আপনি? চিনতে পারোনি? না। তুমি তেলাপোকা দেখিয়ে ভয় পেয়ে যাকে ঝাপটে জড়িয়ে ধরেছিলে, আমি সেই। ঈশান? এত সময় লাগে আমাকে চিনতে? আমি তো ভেবেছিলাম হ্যালো বললেই চিনতে পারবে। সরি, ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। কিন্তু কল করেছেন কেন রাতে? ঈশান আদুরে গলায় বলল, মিস করছিলাম তাই। জুথি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কাকে মিস করছেন এত রাতে? ঈশান জুথিকে রাগানোর জন্য বলল, আমার বউকে। জুথি এক লাফে শোয়া থেকে উঠে বসলো আর রেগে গিয়ে ঈশানকে বলল, আপনি বিয়ে করেছেন ঈশান? ঈশান লাজুক হেসে বলল, হ্যাঁ, তুমি জানো না? জুথি কাঁদো কাঁদো গলায় বলল, না, আগে বলেননি কেন? ঈশান অবাক হওয়ার নাটক করে বলল, ও হয়তো মনে ছিল না আমার। তাহলে আজকে বলি, তুমি বরং শোনো। আমার একটা বাচ্চাও আছে, তার বয়স 4 বছর, আর একটা হবে কিছুদিন পর। তোমাকে অবশ্যই দাওয়াত দিব আমাদের বাড়িতে, বাবুটা হলে আসবে কিন্তু। জুথির চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা নোনা জল বেয়ে পড়লো আর ঈশানকে রাগী গলায় বলল, তাহলে আমাকে কল করেছেন কেন? আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথাই বলবো না। কথা শেষ করার আগেই জুথি ফোনটা কেটে দিল। জুথি রাগের কারণটা বুঝতে পেরে ঈশান আবারও কল করলো জুথিকে, কিন্তু জুথি কল রিসিভ করলো না। ঈশান পরপর কয়েকবার কল করলো। জুথি কল রিসিভ না করে ঈশানের নাম্বারটা ব্লক করে দিল। ঈশান ঠোঁটে ঠোঁট কামড়ে আলতো করে হেসে বলল, বুক ফাটে তো মুখ ফোটে না, স্বীকার করলেই তো হয় যে ভালোবাসো। আশরাফ শিকদার আর আদিল মিলে লাল পানি সেবন করছে। আশরাফ শিকদার আদিলকে বলল, ড্যাড আর কত খাওয়া, বোতল শেষ। আরে বোকা ছেলে, কেবল রাত শুরু, তুমি আরেক বোতল নিয়ে আসো। তোমার বয়স হচ্ছে ড্যাড, এত খাওয়া শরীরের জন্য ক্ষতি। আরে বোকা ছেলে, তোমার এত চিন্তা করতে হবে না, বানাও আরেক প্যাক। আমি জান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না আর। ড্যাড তুমি দেবদাস হয়ে গেলে কিভাবে? তোমাকে ছেঁকাটা কে দিল এত রাতে? আরে বোকা ছেলে, আমাকে শেখা দিয়ে কে? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি ভুলে যাও কিভাবে? তো আমাকে দেখে ভয় পায়। তা তো জানি ড্যাড। এখন একটু তুমি নিজের রুমে গিয়ে তোমার ক্ষমতাটা আমাকে দেখাও।
আমিও একটু দেখি তুমি ভয় পাও কিনা। হয়তো তোমার মম আছে, আমার রাগিনী বউ। এই অবস্থায় দেখলে আমাকে উষ্টা মেরে ফেলে দেবে। তখন ড্যাড বাবা কই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।